তুলিকে টানতে টানতে বাসায় এনে ড্রয়িং রুমে সোফায় বসালো আদ্র। মাথা নিচু করে বসে রইল তুলি। তুলির পাশে দাঁড়িয়ে আমরিন ভীতু চোখে চেয়ে আছে বাইয়ার দিকে। সামনে সোফাতে বসে আদ্র মাথা নিচু করে নিজের রাগ দমানোর চেষ্টায়। সারা রাস্তায় একটা শব্দও করেনি, এমনকি তুলির দিকে ফিরেও তাকায়নি। তুলিকে এভাবে টেনে আনতে আনতে দেখতে পেয়ে সাহেরা বেগম ও ঈশিতা দৌড়ে এলো ড্রয়িং রুমে। দুজনে বাহিরে বাগানের সাইডে বসে কথা বলছিলেন। একজন সার্ভেন্ট তড়িঘড়ি করে এক গ্লাস পানি নিয়ে আসলো আদ্রর জন্য। পানির গ্লাসটা শেষ করে মায়ের দিকে তাকালো আদ্র। ছেলে নীলাভ চোখের মণি লাল বর্ণের দেখাতে বুকটা ধুক করে উঠল সাহেরা বেগমের। তুলিও মাথা নিচু করে বসে আছে। আমরিনও কেমন ঠকঠক করছে করে কাঁপছে। সবকিছু খুব এলোমেলো মনে হচ্ছে ওনার কাছে। আতঙ্কিত স্বরে প্রশ্ন ছুড়লেন আমরিনের দিকে, কি হয়েছে আমরিন? আমরিন কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে নেবে তার আগে হাত দেখিয়ে থামিয়ে দিল আদ্র। তুলি নতজানু মুখের দিকে এক পলক চেয়ে তাচ্ছিল্যের সহিত বলে উঠল, তোমার বোনের মেয়ের খবর রাখো আম্মু। পড়াশোনা না করে ফুর্তি করে বেড়ায়। আজ মাথা তুলে আদ্রর দিকে চাইল তুলি। কলিজা মুচড়ে উঠল তার। আদ্র সব বলে দেবে না তো? বললে সাহেরা বেগম হয়তো কষ্ট পাবেন। কিভাবে মুখ দেখাবে তুলি মায়ের মতো মানুষটাকে, যে তাকে নতুনভাবে বাঁচার একটা রাস্তা দেখিয়েছে। আজ ওদের ক্লাস টিচারের সাথে দেখা হয়েছিল। তুলি নাকি একদমই পড়াশোনা করে না, কোনো পড়াও পারে না, তাই ওকে আজ থেকে আমি পড়াশোনার সিদ্ধান্ত নিয়েছি মা। অপলক চেয়ে গম্ভীর স্বরে বলে উঠল আদ্র। চমকালো তুলি ও আমরিন। ড্যাব ড্যাব চোখে দুজনে চাইল আদ্রর দিকে। আদ্র সাহেরা বেগমকে সত্যটা বললেন না দেখে হতভম্ব হয়ে পড়ল দুজনেই। সাহেরা বেগম ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে ছেলের দিকে তাকালেন। সোফায় বসতে বসতে বললেন, আমি তো ভাবলাম তুলি কি না কি করেছে যার কারণে তুই রেগে গেছিস। যাক, আল্লাহ বাঁচিয়েছে, না হলে তোর যা রাগ আমার তুলি মাটাকে তো মেরেই ফেলতি তোকে রাগানোর অপরাধে। তুলির দিকে তাকিয়ে আবারও বলে উঠল, এই তুলি, মাথা নত করে বসে আসছিস কেন? বরকে গেলি তুলি? মাথা তুললে তো সাহেরা বেগমের চোখ সবার আগে গালের উপর গিয়ে পড়বে। গাড়ির আয়নায় স্পষ্ট দেখতে পেয়েছে গালটা তো 5 আঙ্গুলের ছাপ দৃশ্যমান। আসলে খালামণি মাথাটা খুব ব্যথা করছে। সোজা হয়ে বসলে মাথা ভীষণ বেড়ে যায়, তাই নত হয়ে বসে আছি। সিরিয়াস মোমেন্টে তুলি অদ্ভুত কথা শুনে শুনে ভীষণ হাসি পেল আমরিনের। মুখ চেপে কোনো মতে আটকে রাখলো হাসিটা। আদ্র এখনও ভাবলেশহীনভাবে তুলির দিকে তাকিয়ে যা তুলিকে আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তুলির মাথায় হাত বুলিয়ে দিলেন সাহেরা বেগম। পরমমতা পেয়ে আবেশের চোখ বুজে এলো তুলির। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রুমে পাঠিয়ে দেব। মাথা নেড়ে বহু কষ্টে সিঁড়ি বেয়ে উঠে রুমে আসলো তুলি। পা দুটোও চলছিল না, মনে হচ্ছিল কেউ বোধ হয় শিকল দিয়ে বেঁধে রেখেছিল। দরজায় ছিটকিনি লাগিয়ে বিছানায় শুয়ে পড়লো ধপ করে। বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কেঁদে উঠল। এতক্ষণ কান্নাগুলো আটকে রেখেছিল খুবই কষ্টে। বদ্ধ রুমে দেখার মতো কেউ নেই, তাই ফুপিয়ে কেঁদে উঠল তুলি। মনটা কিছুতে মেনে নিতে পারছে না আজকের কাণ্ডটা। গলাটাও জ্বলছে ভীষণ। একঝাঁক অভিমান এসে বাসা বেঁধেছে মন মাঝেরে। ফুপাতে ফুপাতে বলে উঠল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না আদ্র ভাই। এত নিষ্ঠুর আপনি, অসভ্য পাষাণ লোক। আমি আর কোনোদিনও কথা বলবো না আপনার সাথে। চলে যাব আমি এখান থেকে, থাকবো না আর এখানে। কোথায় যাবে? বরাট কণ্ঠস্বর কানে এসে ধাক্কা খেলো তুলি। যে সে কি ভুল করেছে? কণ্ঠটা আদ্রের কণ্ঠ ছিল না। পরক্ষণে মনে হলো বদ্ধ রুমে আদ্র কীভাবে আসবে। তাই কোনো দিক না তাকিয়ে আবারও বালিশ মুখ গুজে কাঁদতে লাগলো। পাশে কারো শোয়া শব্দ পেতে কান্না থেমে গেল তুলির। ভয়ে কেঁপে উঠল মন। কোনো ভূত নেই তো রুমে? প্রশ্নটা মনে জাগতে শঙ্কিত ধীরে ধীরে পাশ ফিরে দেখলো। হুশ উড়ে গেল তুলি। লাফ দিয়ে উঠে বসলো বিছানায়। তুলির চেহারার দিকে চেয়ে ভ্রু কুঁচকাল আদ্র। মাথা নিচু, 2 হাত রেখে আর একটু আরাম করে শুয়ে পড়লো, যেন চমকানোর মতো কিছুই হয়নি। অবাক হলো তুলি। বারান্দার দিকে তাকাতে বুঝতে পারলো আদ্র কীভাবে এসেছে। বললে না তো কোথায় যাবে? আদ্রের হাসি গা জ্বলে উঠল তুলি। এভাবে মেরে আবার হাসা হচ্ছে? একদম কথা বলবি না তুলি এমন খারাপ মানুষের সাথে। উনি তো ডাক্তার না, আস্ত বড় এক কষায়। তুলি উঠে পড়লো বিছানা থেকে। আদ্রও তুলির সাথে উঠে পড়লো। তুলি যে অভিমানে কথা বলছে না তা ঠিকই বুঝতে পেরেছে আদ্রর মন। কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো তুলি। সাথে সাথেই টান পড়লো হাতে। থমকে গেল তুলি। যাই হয়ে যাক, আজ মুখ দিয়ে কোনো কথাও বের করবে না তুলি। হাত মুচড়ানো লাগলো তুলি ছোটার জন্য। আদ্র বলিষ্ঠ
হাতের শক্তির কাছে তুলির মতো দুর্বল মানবীর পেরে ওঠা সহজ না। তবুও তার নিচক চেষ্টা মুচকি হাসলো আদ্র। হাতটা টান দিতেই তুলির পিঠ এসে ঠেকলো আদ্রের বুকে। শরীরে সর্বাঙ্গ শিথিল হয়ে এলো তুলির। পা দুটোও ভেঙে ভেঙে আসছে। নিজের শরীর সবটুকু বর ছেড়ে দিল আদ্রের বুকে। ঠোঁটের কোনায় হাসি উঠলো আদ্রের। কোলে তুলে নিল তুলিকে। আচমকা নিজেকে শূন্য অনুভব করতে বয়ার্ত চোখে তাকালো তুলি। হাত থেকে কাপড়গুলো পড়ে গেল মেঝেতে। আদ্রর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়। বুকের ড্রিম ড্রিম শব্দ সময়ের সাথে সাথে বেড়েই চলছে। এই কেমন অনুভূতি জন্মাচ্ছে তুলির মনে। কোথায় গেল যে অভিমান। মনে আনাচে কানাচে শুধু হিম বাতাস বয়ে চলছে। তুলিকে খাটে বসিয়ে দিল আদ্র। চেয়ারে টেনে নিজে বসলো তুলির সম্মুখে। পাশের টেবিলের উপর রাখা বরফের বাটি থেকে বরফের টুকরো নিয়ে তুলির গালে ছোঁয়াতে আহ করে উঠল তুলি। চোখ মুখ খিচে সরিয়ে নিল কিছুক্ষণ দূরে। সুখ শব্দ নিঃশ্বাস ফেললো আদ্র। মৃদুস্বরে বলে উঠল, গালটা খুব জ্বলছে তাই না তুলা? থাপ্পড়টা খুব জোরে লেগে গেছে। রাগ উঠলে কেন যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমার কি দরকার ছিল ওই ছেলের কাছ থেকে গোলাপ নেওয়ার? বয়স একটুখানি, অথচ এখনই প্রেম করতে মাঠে নেমে পড়েছে। নিষ্পলক চোখে চেয়ে রইল তুলি। আদ্রর খোঁচা মারা কথা গিয়ে চাপা পড়া থাকা রাগটা বেড়ে গেল পাহাড় সমান করে বসলো দুঃসাহসী কাণ্ড। আদ্রর কলার দু হাতে খামছে ধরলো শক্ত করে। অভিমান রাগে এক নাগারে চিৎকার করে বলে উঠলো, আপনার সাহস কিভাবে হয় আমাকে মারার? কে আপনি আমাকে থাপ্পড় মারার? কি অধিকার আছে আপনার আমার উপর? সম্পর্কে খালাতো ভাই হন, তাই যথাযথ সম্মান করি। তার জন্য এই না যে বিনা দোষে আপনি আমাকে মারবেন। ফুল নিয়েছে, আরও নেব। আমার ইচ্ছে হলে আমি প্রেম করে বেড়াবো। কথাগুলো বলে আবারও কান্নায় ফুপাতে লাগলো তুলি। দৃষ্টি আদ্রর দিকে স্থির করতে শিউরে উঠল সে। আদ্রর মুখে ভঙ্গিমায় বুঝা বড়তায় চেহারাও নেই রাগের কোনো প্রতিফলন। তুলির দিকে চেয়ে আছে নিষ্পলক। নীলাভ চোখ বেড়ায় অজস্র মায়া বাসমান। দুক দুক করছে তুলির বুকটা। সে যে কত বড় সাহস দেখিয়ে ফেলেছে বুঝতেই পেরে ধীরে ধীরে হাত ছাড়িয়ে আনতে লাগলো আদ্রর কলার থেকে। কিন্তু আনতে যেও পারেনি। কলারে দু হাত রেখে চেপে ধরল আদ্র। আচমকা চোখ ফুটে উঠল রাগের ছাপ। ভীত চোখ তাকালো তুলি। প্রাণটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। আদ্র কলার ধরার তার একদম ঠিক হয়নি। রাগের বসে কি করে বসলাম মনে হয় প্রশ্নটা আওড়াচ্ছিল তুলি। চোয়ালে শক্ত করে তুলির দিকে আর একটু ঝুঁকে পড়লো আদ্র। দুজনে নাক ছুঁই ছুঁই। আদ্রর গরম নিঃশ্বাস আবেগে তুমুল বর্ষণ করেছে তুলির ভীতি মনে। আদ্র নামক মানুষটা তার হৃদয় স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। অনুভূতিগুলো চিৎকার করে কিশোরী মনটাতে জানান দিচ্ছে, তুই প্রেমে পড়ে যাচ্ছিস তুলি। প্রেমের বর্ষণ হচ্ছে তোর হৃদয়ে। নিজেকে পাগল পাগল লাগছে তুলির। আদ্র এতটা নিকটে আসা নিতে পারছে না সে। মুখ বাম দিকে ফিরিয়ে নিতে শখ খেলো তুলি। কি হলো এটা? হৃদয়ের গহীনে অদ্ভুতভাবে বিচরণ করতে লাগলো এক নতুন অনুভূতি। কল্পনা করে নি তুলি এমনভাবে কি হবে। নিচে ডান গালে আপনা আপনি হাত চলে গেল তার। এলোমেলো হয়ে গেল মন। নড়ে উঠল ভিতরটা। জীবনের প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ। আদ্রের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো তুলে। নিজের গালে আদ্র ঠোঁটের স্পর্শ ভাবতেই তুলে এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। শটানভাবে বসে আছে আদ্র। মুচকি হেসে তুলির দিকে তাকিয়ে বলল, আশা করি আর কিছুই বলতে হবে না। অধিকার থাকুক আর না থাকুক এই জীবনে তোমার বোধ হয় আর প্রেম করা হবে না। নেক্সট টাইম কলারে হাত দেওয়ার আগে ভেবে নিবে আমি তোমার চেয়ে কতটা বড়। এখনও আদব কায়দা শিখা বাকি। আমি তোমার চেয়ে কতটুকু বড় জানো তো? তুলি এখনও নিস্তব্ধ। হাতটাও গালে চেপে রেখেছে। নিজের চক্ষুতে বিশ্বাস করতে পারছে না তার সাথে এক শিহরিত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। মনের মাঝে হাজারো অনুভূতি নিয়ে নিশ্চুপভাবে তাকিয়ে আদ্রের দিকে হালকা হাসলো আদ্র। এই হাসির রেখা তুলির হৃদয়ের গহীনে আঘাত হানলো তীব্রভাবে। কি হলো জবাব দাও। 7 বছরের বড় হবেন আমতা করে বলল তুলি। আদ্র সম্পর্কে বিশেষ জানা নেই তার। বুঝ হওয়ার পর কখনো আদ্রকে দেখেনি সে। মায়ের কাছ থেকে শুনেছে একটু। আগ্রহ না থাকায় খুব বেশি জানা হয়নি তার। খুব বেশি বললে ভুল হবে না, তার পুকুরে পড়ে যাওয়ার ঘটনার বাদ আর কিছুই কখনো জানতে পারেননি তুলি। মৃদু হাসলো আদ্র। শীতল কণ্ঠে বলল, আমি তোমার চেয়ে 10 বছরের বড় তুলি। প্রচণ্ড অবাক হলো তুলি। বিস্মরিত চোখে চাইলো আদ্রের দিকে। আদ্রকে দেখে তার মনে হয়নি এত বড় হবে নিজের থেকে। দেখলে মনে হয় যেন 24 কিংবা 25 বছরের এক সুদর্শন যুবক। মনে মনে ভীষণ লজ্জিত হচ্ছে তুলি। কম হোক আর বেশি হোক তার একদমই কলারে হাত দেওয়া উচিত হয়নি। ক্ষমা করবেন আসলে আমি। থামিয়ে দিল আদ্র। শান্ত কণ্ঠে বলল, আমার কাছে তুমি কখনো ক্ষমা চাইবে না তুলি। পেন কিলার রেখে গিয়েছি, খেয়ে নিও। কথাটা বলে বারান্দা দিয়ে চলে গেল আদ্র। তুলি এখনো বিস্ময়ে মেরে রইল। আদ্রের কথার পেঁয়াজ কথাগুলো কেন ধারণ করতে পারে না তুলির মস্তিষ্ক। আচ্ছা আদ্র ভাইয়া কি আমায় পছন্দ করেন? বিড়বিড় করে আনমনে বলে উঠল তুলি। রাত 9টা বাজে। আদ্র হাসপাতালে একটা জরুরি কাজে বসে দরজা টোকা পড়তে বিরক্ত বোধ হলো আদ্রর চোখ ফিরিয়ে দরজার কাছে বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত মাখা চোখ দুটো শান্ত হয়ে এলো। আলতো হেসে বলল, আয় আমরিন।
বিতু মন নিয়ে ধীরে ধীরে হেঁটে এসে বিছানায় বসলো আমরিন। মন উসখুস করেছে বিকালে সত্যটা বলার জন্য, যে তুলির কোনো দোষ ছিল না। কিছু বলবি? ভাইয়া। কি বলবি? একটু তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া, তুলির কোনো দোষ ছিল না, আমি তুলিকে এসব করতে বলেছি। একে একে সব খুলে বলল আমরিন। দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো আদ্র। কান্নারত আমরিনকে বুকে টেনে নিয়ে বলল, তুলির দোষ ছিল, তোরও ছিল আমরিন। তোদের উচিত হয়নি এমনটা করার। এর বিপরীতও হতে পারতো তোদের সাথে। ছেলেটা তোদের ক্ষতিও করতে পারতো। দুষ্টুমির ছলেও এমনটা করা ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। তবে একটা শর্ত আছে। মাথা তুলে আদ্রর দিকে তাকালো আমরিন। অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কি শর্ত ভাইয়া? আদ্র উঠে গিয়ে দরজাটা চাপিয়ে আসলো। বলা তো যায় না, কে শুনে নেয়। তারপর আমরিন এক এক করে বুঝিয়ে বলল সব। অতিশয় অবাক হলো আমরিন। মনে মনে ভাইয়ের জন্য খুশি হলেও একটা সত্যি সে যে লুকিয়ে থাকবে না আজ না হোক কাল তো তুলি জেনে যাবে। বাবা জানতে পারলে বাড়িতে তুফান হবে। আর আদ্রই বা কীভাবে ম্যানেজ করবে? পারবে। তার ভাইয়ের কাছে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ চাইলে হয়তো তার ভাইয়ের খুশিগুলো কেউ কেড়ে নিতে পারবে না। এখন বাকিটা নির্ভর করছে তুলির উপর। হাসি মুখে সম্মতি জানালো আমরিন। জবাবে বোনের মাথায় হাত বুলালো আদ্র। ইনশিতার রুমে বসে আড্ডা দিতে 11টা বেজে গেছে। এখন না ঘুমালে সকালে ঠিক সময় আর ওঠা হবে না। পায়ের গতি বাড়িয়ে রুমের কাছে এলো তুলি। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই প্রথমে নজর গেল টেবিলের উপর। একগুচ্ছ কালো গোলাপ খুব সুন্দর করে সাজিয়ে রাখা টেবিলে। যা দেখে মাথা ঘুরে গেল তুলির। বিকেলের কথা মনে হতেই ভয় আরও চেপে ধরল গভীরভাবে। ভীতি শঙ্কার মাথা ঘুরে পড়ে যেতে নিলে পেছন থেকে শক্ত করে আঁকড়ে ধরল কেউ। তুলি ঝাপসা চোখে দৃশ্যমান হলো আদ্রর ভয়ার্ত চেহারা। সাথে সাথে বিড়বিড় করে বলে উঠল, আমি কালো গোলাপ খাবো না আদ্র। রাত 9টা বাজে। আদ্র হসপিটালের একটা জরুরি কাজকে করছে বসে বসে। দরজায় টোকা পড়তে বিরক্তি বোধ হলো আদ্র। চোখ ফিরিয়ে দরজার কাছে বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত মাখা চোখ দুটো শান্ত হয়ে এলো। আলতো হেসে বলল, আয় আমরিন। বিতু মন নিয়ে ধীরে ধীরে হেঁটে এসে বিছানায় বসলো আমরিন। মন খুশখুশ করছে বিকেলে সত্যটা বলার জন্য, যে তুলির কোনো দোষ ছিল না। কিছু বলবি? ভাইয়া। কি বলবি? একটু তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া, তুলি কোনো দোষ ছিল না, আমি তুলিকে এসব করতে বলেছি। একে একে সব খুলে বলল আমরিন। দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো আদ্র। কান্নারত আমরিনকে বুকে টেনে নিয়ে বলল, তুলির দোষ ছিল, তোরও ছিল আমরিন। তোদের উচিত হয়নি এমনটা করার। এর বিপরীতও হতে পারতো তোদের সাথে। ছেলেটা তোদের ক্ষতিও করতে পারতো। দুষ্টামির ছলে এমনটা করা ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। দিব, তবে একটা শর্ত আছে। মাথা তুলে আদ্রর দিকে তাকালো আমরিন। অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কি শর্ত ভাইয়া? আদ্র উঠে গিয়ে দরজাটা চাপিয়ে আসলো। বলা তো যায় না, কে শুনে নেয়। তারপর আমরিনকে এক এক করে বুঝিয়ে বলল সব। অতিশয় অবাক হলো আমরিন। মনে মনে ভাইয়ের জন্য খুশি হলেও এটা সত্যি যে লুকিয়ে থাকবে না। আজ না হোক কাল তো তুলি জেনে যাবে। বাবা জানতে পারলে বাড়িতে তুফান হবে। আর আদ্রই বা কীভাবে ম্যানেজ করবে? পারবে। তার ভাইয়ের কাছে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ চাইলে হয়তো তার ভাইয়ের খুশিগুলো কেউ কেড়ে নিতে পারবে না। এখন বাকিটা নির্ভর করছে তুলির উপর। হাসি মুখে সম্মতি জানালো আমরিন। জবাবে বোনের মাথায় হাত বুলালো আদ্র। ইনশিতার রুমে বসে আড্ডা দিতে 11টা বেজে গেছে। এখন না ঘুমালে সকালে ঠিক সময় আর উঠা হবে না। পায়ের গতি বাড়িয়ে রুমের কাছে এলো তুলি। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে প্রথমে নজর গেল টেবিলের উপর। একগুচ্ছ কালো গোলাপ খুব সুন্দর করে সাজিয়ে রাখা টেবিলে। যা দেখে মাথা ঘুরে গেল তুলে। বিকেলের কথা মনে হতে ভয়ে আলো চেপে ধরল গভীরভাবে। ভীতি শঙ্কায় মাথা ঘুরে পড়ে যেতে নিলে পেছন থেকে শক্ত করে আঁকড়ে ধরল কেউ। তুলির ঝাপসা চোখ দৃশ্যমান হলো আদ্র ভয়ার্ত চেহারা। সাথে সাথে বিড়বিড় করে বলে উঠল, আমি কালো গোলাপ খাবো না আদ্র। চারদিকে নিস্তব্ধতা। নেই কোনো নিশাচর প্রাণীর ডাক বা কোনো শব্দের উৎস। সারা ঘরময় ছড়িয়ে আছে নিস্তব্ধ অনুভূতি। শ্যামবর্ণা কন্যা ডুবে আছে গোলাপের নেশায়। অজস্র আবেগের অনুভূতির সঞ্চার হচ্ছে তুলির হৃদয়ে। কালো গোলাপগুলোর কাছে নাক নিয়ে নিঃশ্বাস টেনে নিচ্ছে তুলি। ক্রমশ বাড়ি হয়ে আসছে তার নিঃশ্বাস। বুকের মাঝে অজানা অনুভূতি ঝড় তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। মনের মাঝে ক্ষণে ক্ষণে উঠেছে উত্তাল ঢেউ। ভাবতে শিহরিত হচ্ছে, আবার লাজুক লাজুক হাসিও হাসছে যে আদ্র ওর জন্য কালো গোলাপ এনেছে। খানিক সময় আগেও কত ভয় পাচ্ছিল, অথচ এখন অনুভূতির স্রোতে ভেসে যেতে ব্যস্ত। তখন চোখ খুলে দেখলো আদ্র হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে এক ধ্যানে।
নীলবর্ণী চোখ দুটো টকটকে লাল, চেহারা অস্থিরতার ছাপ, চুলগুলোও কেমন এলোমেলো হয়ে আছে। আদ্রর এই অস্থির চেহারা তুলির হৃৎপিণ্ডে এক শীতল অনুভূতির জন্ম দিল। বুকটাও ধরপড় করতে লাগলো প্রচণ্ড গতিতে। এমন লাগছে কেন আদ্রকে? প্রশ্নটা মনে রেখে উঠে বসতে নিলে নড়েচড়ে উঠল আদ্র। তুলিকে বসিয়ে দিয়ে নিজের হাতের মুষ্টিবদ্ধ তুলির হাতটা আলতো করে চুমে খেলো। শিহরে উঠল তুলি। এসির ঠান্ডায়ও কপালে জড়ো হলো বিন্দু বিন্দু ঘাম। আবার মনের আষ্টে পিষ্টে রয়ে বয়ে যেতে লাগলো প্রশান্তির বাতাস। আচ্ছা, প্রেমে পড়লে কি এমনটা হয়? তবে কি আমি প্রেমে পড়ে গেছি, নাকি এটা নিতান্তই আবেগ? মন পাচারের প্রশ্নটা সৃষ্টি হতে আদ্রর দিকে তাকালো তুলি। মলিন কণ্ঠে বলে উঠল, আদ্র, এভাবে সামান্য কারণে ভয় পেয়ে কেউ বেহুঁশ হয়ে যায়? তুমি জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। মুহূর্তে মনে হচ্ছিল কে যেন আমার কলিজা ছিঁড়ে নেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছিল। অতিশয় বিস্ময়ে জড়ভূত হয়ে পড়ল তুলি। আদ্রর কথার জবাবে কি বলবে জানা নেই তার। সে তো অনুভূতির সাথে যুদ্ধে নেমেছে, যে যুদ্ধে মস্তিষ্কের চেয়ে মনে সংসারিত অনুভূতিগুলো জয়ী হচ্ছে বারবার। হৃৎপিণ্ডের উঠানামা অস্বাভাবিক হয়ে পড়েছে। আদ্রর কথায় মায়া, অস্থির চোখের মায়ায় ডুবে যাচ্ছে তুলি। কেমন নেশা দড়িয়ে দিচ্ছে তুলির মাঝে। আদ্রর স্পর্শ যেন তার জন্য কারেন্টের ঝটকার মতো। ঝটপট হাতটা সরিয়ে নিল তুলি। ভীষণ হতভম্ব সে। সামান্য জ্ঞান হারাতে কি তার জন্য আদ্রের এমন অবস্থা? সত্যি কি তাই? নিজের মাঝে যেন নিজেকে হারিয়ে ফেলেছে তুলি। নিমিষে অস্তিত্বে মিশে গেল আদ্র, আহনাফ নামক মানুষটা। দু চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে নিল আদ্র। টেবিলে থেকে কালো গোলাপ নিয়ে একটা গোলাপ গেঁথে দিল তুলির কানের পিঠে। চমকালো তুলি। হতবিহ্বল চোখে তাকালো আদ্রের মুখের দিকে। আদ্রর ঠোঁটের কোণে অপ্রস্তুত এক হাসি। আচমকাই তুলির মনে হলো তার হৃদয় অন্য কারো দখলে চলে যাচ্ছে। পরক্ষণে আবার মনে হলো তার মনের গহীনে তো আদ্রর জন্য তীব্র আর্তনাদ। দখল করে নিতে চায় আদ্রকে, প্রেমের বর্ষণে ভিজতে চায় আদ্রের সাথে। গোলাপগুলো তোমার জন্য ছিল। আমি অতটাও খারাপ না যে তোমায় গোলাপ খাওয়াবো। আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এবং আমার যা স্যালারি তাতে তোমাকে খাওয়ানোর সাধ্যও আছে। সো তোমার গোলাপ খাওয়ার কোনো প্রয়োজন নেই তুলা। মৃদু স্বরের কথাটা বলল আদ্র। গোলাপগুলো বাড়িয়ে দিল তুলির দিকে। আদ্রর নেশাময় চাহনিতে নিজের চক্ষু জোড়া আবদ্ধ রেখে ফুলগুলো হাতে নিয়ে নিল তুলি। আদ্রর ঠোঁটের হাসিটা আর একটু অস্পষ্ট ছিল। আর একটুও দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। হয়তো এত সময় অবধি নিজেকে সামনে রাখাটাই কঠিন হয়ে পড়েছিল। দু চোখে ঘুম নেই তুলির। নয়া নয়া প্রেমে পড়লে বুঝি এমনই হয়। আদ্রর স্পর্শ, আদর, মায়ায় জড়ানো সেই নীলাভ চোখ কল্পনা করতে মগ্ন কল্পনা বিলাসী তুলি। শোয়া থেকে উঠে বসলো তুলি। গোলাপগুলো বুকে জড়িয়ে বলে উঠল, আমি আপনার প্রেমে পড়ে গেছি আদ্র। আপনার জন্য জমায়িত অনুভূতিগুলো আমায় অসহনীয় পীড়া দিচ্ছে, ঘুমাতে দিচ্ছে না। হৃদয়টা কেঁপে উঠছে বারবার। আচ্ছা, এটাকে কি প্রেম বলে নাকি ভালোবাসা? প্রেম আর ভালোবাসা কি এক? আমি একদমই বুঝতে পারছি না আদ্র। তবে এতটুকু ঠাওর করতে পারছি, আমি আবেগের বশীভূত নই। আমি আপনাতে মত্ত হয়ে পড়েছি। আপনি আমায় ভালোবাসেন তো আদ্র? আপনার জীবনে অন্য কোনো নারী নেই তো? কথাগুলো মিনমিন করে বলতে বলতে গোলাপগুলো বুকে জড়িয়ে শুয়ে পড়ল তুলি। আজ হয়তো প্রশান্তির ঘুম হবে। আদ্র রুমে আসতে দেখতে পেল সায়েরা বেগম বসে আছেন। তাচ্ছিল্যের হাসি হাসল আদ্র। এখন মা কি বলবেন ভালো করে জানা আছে তার। নিঃশব্দে রুমে ঢুকলো সে। বিছানায় বসতে সায়েরা বেগম বলে উঠলেন, তুলির রুমে ছিলি তাই না? থাকলে? ছেলের বাবলেশীন জবাবে প্রচণ্ড পরিমাণে অবাক হলো সায়েরা বেগম। কঠোর গলায় বলে উঠলেন, তুই কি নিজের দেওয়া কথা বলে যাচ্ছিস আদ্র? তুলি এই বাড়িতে কেন আসে জানিস তো? ওরাও ব্যাক করেছে আদ্র। তোর বাবা যদি এমন কিছু টের পান তাহলে তুলিকে আর এই বাড়িতে রাখবে না।
তুই কি এমনটা চাচ্ছিস? তুই কিন্তু কথা দিয়েছিলি তুলিকে নিয়ে আসলেই তুই। সারা বেগম কথাটা শেষ করতেই দিল না আদ্র। পুরো উপেক্ষা করে পাওয়ার ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে গায়ের গেঞ্জিটা খুলে ছিঁড়ে মারল ফ্লোরে। নিজের হাত মুষ্টি করে করে লাগাতার ঘুষি মারতে লাগলো দেয়ালে। সায়রা বেগমের বুক চিরে একটা উত্তাপ শ্বাস বেরিয়ে এলো। তিনি ভালো করে জানতেন আদ্র কোনো কথা বলতে রাজি হবে না। নিরুপায় তিনি। ভয় হচ্ছে বাবা ও ছেলের মাঝে দূরত্ব আরো বেড়ে যাবে না তো। কাছের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে তুলির কানে। হুড়মুড়িয়ে উঠল তুলি, আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো বিছানা থেকে। অজু করে এসে নামাজ আদায় করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা পরিপাটি করে নিল। অদ্ভুকে ইচ্ছে জেগেছে তার মনে। আদ্রের ঘুমন্ত স্নিগ্ধ বড়া চেহারা দেখার ইচ্ছে। আয়না নিজেকে গুটিয়ে দেখতে দেখতে বলে উঠল, তুই তো আদ্র ভাইয়ের সঙ্গে একদম বেমানান তুলি। উনি কত সুন্দর, চোখগুলো কেমন মেশাময়। অবশ্যই তোর চোখগুলো মায়ার অধিকারী, কিন্তু আদ্র একটু না অনেক বেশি সুন্দর। বয়স 27, অথচ এখনো চোখে মুখে তরুণের ছাপ। বারান্দায় এসে আদ্র রুমের বারান্দায় উকি মারল তুলি। খুশিতে লাফিয়ে উঠল সাথে সাথে, কারণ আদ্রর ব্যালকনি দরজা মেলা। তুলিকে আর পাইকে লাফ দিয়ে আদ্র বারান্দায় উপস্থিত হলো মুহূর্তেই। পা টিপে টিপে শব্দহীন রুমে প্রবেশ করলো। আবছা আবছা অন্ধকারে রুমটাতে আদ্র থ্রি কোয়ার্টার প্যান্ট পরে খালি গায়ে উপুর হয়ে ঘুমাচ্ছে। সারা রুম শীতল হয়ে আছে। লজ্জায় রাঙা হয়ে উঠল তুলির গাল দুটো। সংকোচ এসে ঝেঁকে ধরল প্রচুর পরিমাণে। দৃঢ় পায়ে এগিয়ে গেল আদ্রর মাথার কাছে, খালি জায়গাটায় বসলো। আদ্রর ঘুমন্ত মুখ দেখে এক মুঠো শান্তি ছুঁয়ে গেল হৃৎপিণ্ডে। বেহায়া মন চেয়ে বসলো আদ্রকে শুধু একটু পরিমাণ ছুঁয়ে দিতে। মনকে সায় দিয়ে কাঁপা কাঁপা হস্তে আদ্র কপালে পড়ে থাকা চুলগুলো ছুঁয়ে দিল তুলে। হাত চাপ অনুভব করতে চোখ বড় বড় করে তাকালো তুলে। শ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত। চোর ধরা পড়লে যেমনটা হয় ঠিক তেমন অবস্থা তুলে। নিজের কপালে তুলে হাতটা চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র। চোখ জোড়া ভীষণ লাল। হাঁসফাঁস করতে লাগলো তুলি। এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি সে। সব দোষ বেহায়া মনের। কি জবাব দেবে আদ্রকে সেটা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কি হলো, হাত বুলিয়ে দাও। আদ্রর কোমল স্বরে এমন বাক্য শুনে দেহে প্রাণ ফিরে এলো তুলি। খানিক বাদে বাক্যটা ভালো করে কর্ণপাত হতে অভিভূত হয়ে তাকিয়ে রইল আদ্রের দিকে। আদ্রর ঠোঁটে তৃপ্তির হাসি। হাসিটা খুবই মুগ্ধময়। সব ভয় দূর হয়ে গেল তুলির। কোমল মনটাও নুয়ে পড়েছে লজ্জায়। আদ্র কোনো প্রশ্ন করলো না অথবা খারাপ কিছু ভাবলো না, সেটাই অবাক হওয়ার মুখ্য বিষয় তুলির নিকট। হাত বুলিয়ে দিতে নিলে হাতটাও আবারও চেপে ধরল আদ্র। নিজে উঠে বসলো। আদ্রর বুকের লোম অংশ দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিল তুলি লজ্জিত মুখ যেন খুব করে টানছে আদ্রকে। পাশে থেকে গেঞ্জিটা নিয়ে পরে তুলিকে বলে উঠল, আমার দিকে তাকাও তুলি। তুলি তবুও ফিরতে রাজি নয়। ধমকে উঠল তুলি। আদ্রের ধমকে তাড়াতাড়ি করে ফিরে তাকালো তুলি। পা উঠিয়ে বসো খাটে। আদ্রের দিকে বিস্মিত নয়ে চেয়ে জড়তা সংকোচ কাটিয়ে পা উঠিয়ে বসলো তুলি। হঠাৎ নিজের কোলে আদ্রর মাথা অনুভব করতে শরীরের প্রত্যেকটা পশম শিউরে উঠল। ইচ্ছে জাগলো আদ্রকে অনুভূতি মিশিয়ে বলতে, আপনি হুটহাট কাছে আসবেন না আদ্র। প্রচণ্ডভাবে কেঁপে উঠে আমার হৃৎপিণ্ড। লজ্জা শরম উচ্ছন্ন করে আপনার বুকে মিশে যাওয়ার প্রবল ইচ্ছে জাগে। বারান্দাটা টপকে আসতে গেলে কেন তুলি? যদি পড়ে যেতে। আর কখনো এমনটা করবে না প্লিজ। আদ্রর কথার পৃষ্ঠে কিছু বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে তুলি। নিজের অজান্তে হাত বুলাতে লাগলো আদ্র চুলে। পরম আবেশে দু চোখ বুঝে ঘুমের দেশে পাড়ি দিল আদ্র। রাতটুকু কেটেছে তার নিদ্রাহীন। ভোরের দিকে লেগেছিল চোখ দুটো। তখনই এক অন্যরকম সুবাস নিয়ে রুমে প্রবেশ করলো তুলি তাকিয়ে দেখলো গভীর ঘুমে তলিয়ে গেছে আদ্র। দীর্ঘ একটা শ্বাস ছাড়লো তুলি। এখন সে পুরোপুরি নিশ্চিত আদ্র ঘুমিয়ে পড়েছে। মুচকি হেসে টুপ করে চুমু খেয়ে নিল আদ্র কপালে। খোঁচা খোঁচা দাড়ি দিতে লাগলো নিজের নরম হাতের পরশ। সাথে সাথে চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু বৃষ্টির ন্যায় টুপ করে পড়লো আদ্র চোখে। নড়ে উঠল আদ্র। এই অশ্রুটা তুলির কষ্টের অশ্রু নয়, এটা তো আনন্দের অশ্রু। আকস্মিক তুলি ঝুঁকে পড়লো আদ্রর মুখের একদম সন্নিকটে। চোখ বুজে ফেললো সাথে সাথে। আদ্র গভীর স্বরে বলে উঠল,
চোখ খোলো। আস্তে আস্তে করে চোখ খুললো তুলি। দূর দূর বুক নিয়ে আদ্রর দিকে চেয়ে রইল। তুলিকে ছেড়ে দিয়ে উঠে পড়লো আদ্র। গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কাঁদছিলে কেন? কাঁদছিলাম না, এমনিতে চোখে হঠাৎ পানি চলে আসলো। হাসলো আদ্র। দৃঢ় কণ্ঠে বলল, উল্টাপাল্টা বকার অভ্যেস কি আজীবন থাকবে? আমি কখন উল্টাপাল্টা বকলাম? তুলির সাহস যেন হুট করে বেড়ে গেল। তির্যক দৃষ্টিতে তাকিয়ে আদ্র বলে উঠল, তাই নাকি? আপনি উল্টো পাল্টা বকেন না কুমিল্লার তুলা? একদমই না। কথাটা বলে উঠে পড়ল তুলি। মুখের উপর আছড়ে পড়ল আদ্রর অসীম অনুভূতি মিশ্রিত ভারী নিঃশ্বাস, যা তুলিকে গ্রাস করে নিচ্ছিল। আদ্র মাদকায় হারিয়ে যেতে বাধ্য করেছিল। ছোট হৃৎপিণ্ডে দ্রুত উঠানামা প্রক্রিয়া অস্বাভাবিক করে তুলছিল তুলিকে। এক দৌড়ে চলে গেল বারান্দায়। অবাক হলো আদ্র। পিছু পিছু গেল তুলি। নিজেকে সামলে একটু আওয়াজ করে তুলি হেসে বলল, আমি উল্টো পাল্টা বকলে দোষ, অথচ আপনি যে হুটহাট করে কসাই হয়ে যান। চোখ গরম করে চাইল আদ্র। তুলি বুঝে গেছে রক্ষণে। লাফ দিয়ে নিজের ব্যালকনিতে যেতে নিলে আদ্র আটকে উঠল। এই তুলি, পড়ে যাবা। কিছুই হবে না ডাক্তার সাহেব, এইটুকু জায়গায় লাফ দেওয়া আমার জন্য ছোটখাটো ব্যাপার। আদ্র নরম স্বরে ধীর কণ্ঠে বলল, তোমার প্রাণটা আমার জন্য নিজের প্রাণের চেয়েও অধিক মূল্যবান। রুমে আসতেই মেসেজ টোন ভেসে আসলো আদ্রর কানে। মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি। ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে সবাই। আদ্রার বাবা বিজনেস রিলেটেড কিছু কাজে দেশের বাইরে গিয়েছেন। নীরবতা ভেঙে আমরিন সাহস জুগিয়ে বলে উঠল, আম্মু আমাদের কলেজ থেকে ট্যুরে নেবে 2 দিন পর। খাওয়া বাদ দিয়ে মাথা তুলে চাইল তুলি। কই, সে তো শুনেনি এমন কিছু। বেশ জোরে বলল, কই, আমি তো এমন কিছু শুনিনি আমরিন। এই ভয়টাই পাচ্ছিল আমরিন, যার জন্য এত কিছু, সেই পুরো প্ল্যানটা জলে ঢেলে দিতে প্রস্তুত। সন্দেহের চোখে মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম। ডক ডক করে পানি খেয়ে তুলির দিকে চেয়ে শুকনো হাসি হাসলো আমরিন। তুলি, তুই যখন ক্লাসে মনোযোগ দিস নি, না হলে তো স্যারের কথাগুলো শুনতে পেতি। থাক, আমি তো শুনলাম। আমি শুনলে যেই তুই শুনলেই তো একই কথা, তাই না? বিমূঢ় স্থির হয়ে বসে রইল তুলি। সায়রা বেগম খেতে খেতে বললেন, ঠিক আছে, 2 দিনই দুজনে চলে যাস। তুলিওরও ভালো লাগবে ঘুরে আসলে। তীব্র আনন্দ নিয়ে মাকে মিষ্টি হাসি উপহার দিল আমরিন। তুলি ব্রু কুঁচকে মিনমিন করে উচ্চারিত করলো, আমরিন, তুই একটা ডাহা মিথ্যুক। মৃদু মৃদু হাওয়া বয়ে যাচ্ছে চারদিকে। একটু একটু ঠান্ডা সমারোহ। বাতাসে তুলির খোলা চুল উপচে পড়ছে কপালে। বারবার কানের পিঠে গুজে দিচ্ছে তুলি। একদমই বিরক্ত লাগছে না তার। এমন নির্মল প্রশান্তির হাওয়া মন ছুঁয়ে গেলে বিরক্তি আপনা আপনি পালিয়ে যেতে বাধ্য। গলায় জড়ানো কালো ওড়নাটা একটু টেনে নিল। পাশে আমরিন হাঁটছে। কলেজ থেকে ট্যুরে যে যাবে না এটা পুরো নিশ্চিত তুলি। কিন্তু এই সন্ধ্যায় রেল স্টেশন কেন এসেছে তা বুঝতে পারছে না তুলি। বহুবার প্রশ্ন করেও কোনো উত্তর মেলেনি আমরিনের কাছ থেকে। ড্রাইভার কলেজ গেইটে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। অন্য একটা গাড়ি আসতে আমরিন তুলিকে নিয়ে ট্রেন স্টেশনে চলে আসলো। তুলির প্রশ্ন কানে ঢুকলেও সে যেন মুখে কলু পেটে রেখেছে। হাত ঘড়ির দিকে তাকাতে চোখে পড়ল 7:30। দ্রুত পা চালিয়ে তুলিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল আমরিন। হাতে তার ট্রলি ব্যাগ। তুলি ব্রু কুঁচকে আমরিনের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কিছুটা দূরে 3টা ছেলে ও 2টো মেয়েকে দেখে আমরিন মুখে হাসি ফুটল। পায়ের গতি বাড়িয়ে ওদের নিকটে এসে দাঁড়ালো। তুলিও পেছন পেছন এলো। আমরিনকে দেখে নিবিড় হালকা হাসলো। ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আসতে সমস্যা হয়নি তো? একদমই না ভাইয়া। কেমন আছেন আপনারা সবাই? নিবিড়, অন্তরিমিত, পায়েল, সাগর সবাই হেসে একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ট্রেন কখন আসবে? আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তুলি কাউকে চেনে না, তাই মুখ
কাচুমাচু করে একপাশে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে, তবে এতটুকু বুঝতে পেরেছে ছেলে মেয়েগুলো আমরিনের পূর্ব পরিচিত। তুলিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুলির হাতটা ধরে সামনে আনলো আমরিন। সবার উদ্দেশ্য করে বলল, ওর নাম ইশতাক তুলি, আমার কাজিন। মুখ তুলে সবার দিকে এক নজর চাইল তুলি। সবার মুখে পুষ্ট হাসি। ভীষণ অস্বস্তি বোধ করছে তুলি। স্টেশনে মানুষের সমাগম বেড়ে গেছে, গরম পড়েছে অনেক। নীরবতা ভেঙে পায়ে এগিয়ে এসে তুলির হাতটা ধরে বলল, মাশাল্লাহ তুলি, তুমি তো তোমার নামের মতোই ভীষণ কিউট। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আদ্রর বন্ধু মহল, খুব খুব কাছের বন্ধু। অতিশয় বিস্ময় নিয়ে তাকালো তুলি। আদ্রর ফ্রেন্ড? তাহলে তুলি কেন এখানে এসেছে? আমরিন ওনাদের কাছে কেন নিয়ে আসলো? আদ্র কোথায়? শত শত প্রশ্নের ভিড়ে তুলির মনে। পায়েল আবারও হেসে বলে উঠল, জানি তোমার মনে অনেক প্রশ্ন, ছোট্ট মস্তিষ্কে এত চাপ দিও না তুলি। জাস্ট এতটুকু জেনে রাখো, আমরা সবাই সিলেট যাচ্ছি। অবাক হলো তুলি। আমরিনের হাত চেপে ধরতে চোখের ইশারায় বুঝালো সব সত্যি। আমরিনের উপর অগাধ বিশ্বাস আছে তার, আর আদ্রর বন্ধুদের সন্দেহ করার কিছুই নেই। নিঃসন্দেহে আদ্র বন্ধু নির্বাচনে সচেতন। নিবিড়কে হাতের জিলে দেখেছিল আদ্রের সাথে। ট্রেন জার্নি করবে ভাবতে তুলির মনে হাজারো খুশি বাধা বাঁধতে লাগলো। ট্রেনে আজ প্রথমবার চড়বে তুলি। তুলির আবেগী মন অপেক্ষা করে আছে ট্রেনের, এবং খুব করে চাইছে মনে সদ্য প্রেমে জন্ম দেওয়া মানুষটাকে। খানিক বাদে স্টেশনে ট্রেন ঢুকতেই দেখতে পেল তুলি। উচ্ছ্বাসিত হওয়ার বদলে মনটা ছেয়ে গেল অন্ধকারে। ভেবেছিল আদ্র আসবে। নিবিড় তাড়া দিতে সবাই উঠে দাঁড়ালো। আমরিনের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল নিবিড়। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, উঠতে পারবে তো? নিবিড়ের দিকে তাকিয়ে আলতো হেসে আমরিন জবাব দিল, পারবো। তবুও যেন নিবিড়ের মন মানল না। আমরিনের এক হাত শক্ত করে মুঠোয় পুরে নিল নিজের এক হাতে। এতে গরমের মাঝেও শীতল অনুভব করতে লাগলো আমরিন। নিবিড়ের দিকে তাকাতে দেখলো অন্য দিকে মুখ ফিরিয়ে রেখেছে। তুলির পাশে দাঁড়িয়ে ভাবছে, এত ভিড়ের মাঝে কিভাবে উঠবে সে ট্রেনে উঠার অভিজ্ঞতা তো তার নেই। ট্রেন থামতেই ভিড় যেন আরো বেড়ে গেল। মানুষ যেন প্রতিযোগিতায় লেগে পড়লো কার আগে কে উঠবে। ধাক্কা খেয়ে তুলি পড়ে যেতে নিলে শক্ত করে আঁকড়ে ধরলো কেউ। চোখের পলকে মিশিয়ে নিল একদম নিজের সাথে। সাগর তুলিকে উঠতে সাহায্য করতে এগিয়ে আসছিল, কিন্তু তুলির বাহুতে হাত রাখা মানুষটাকে দেখে আর নামলো না ট্রেন থেকে। ভয়ে আটকে আছে তুলি। চোখ বুজিয়ে থরথর করে কাঁপছে। কোমরে চাপ অনুভব করতে চোখ মেলে দেখার আগে আঁকড়ে ধরে কেউ ট্রেনে উঠিয়ে দিল তাকে। দৃশ্যমান হলো আদ্রর সুদর্শন চেহারাটা। নিমেষে শুরু হলো বুকের ভেতর কাঁপনি। আদ্রও ছটপট করে উঠে পড়ল ট্রেনে। তুলি এখনো তাকিয়ে ভ্যাবলাকান্তের মতো। নিজের চোখেকে বিশ্বাস করতে পারছে না আদ্র এসেছে। তির্যক চাহনি নিক্ষেপ করলো আদ্র। দাঁতে দাঁত চেপে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিব। আদ্রর কথায় হুঁশ ফিরে এলো তুলির। এই লোক কেন সবসময় হুমকি দেয়? কথাটা ভেবে একটা নিঃশ্বাস ছাড়লো। যা বুঝার বুঝে গেল। তবে প্রশ্ন জাগছে, সায়রা বেগমকে মিথ্যে বলে দুই ভাই বোন এমন প্ল্যান কেন করলো? ট্রেন চলতে শুরু করেছে। বারবার বেসামাল হয়ে পড়েছে তুলি। কোমল কণ্ঠে আদ্রের উদ্দেশ্যে বলল, আমি ট্রেনে কখনো চড়িনি। আমি কি নিজের হাতটা আপনার বাহুতে রেখে সামনের দিকে এগোতে পারি? তীক্ষ্ণ নজরে চাইল আদ্র। ভয়ে মুখ ফিরিয়ে নিল তুলি। সাথে সাথে নিজের কোমর স্পর্শ পেতে জড়ো হলো লজ্জা। আদ্র কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল তুলিকে। সবার কাছে গিয়ে দাঁড়াতে মিটমিট করে হাসতে লাগলো। আমরিন দেখেও না দেখার বান করে বাইরে তাকিয়ে রইল। তুলি আদ্র হাত ছড়াতে নিলে আরো চেপে ধরলো আদ্র। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তুলি। আদ্র থেকে ছাড়া পেতে জানালার পাশে সিটে বসে পড়লো অনায়াসে। একটু হেসে আদ্র বসে পড়লো তুলির পাশে। ইতিমধ্যে ট্রেন ভীষণ গতিতে ছুটে চলছে। বাতাসের দাপটে তুলির খোলা চুল আদ্রের মুখে আছড়ে পড়ছে। সিটে মাথা এলিয়ে আদ্র তুলির স্পর্শ শ্যাম্পু করা চুলে সুবাসে হারিয়ে যাচ্ছে। তুলির কানে ভেসে আসছে একের পর এক হাসির শোরগোল। হঠাৎ অন্ত বলে উঠল, শোন, আমার জীবনে এক বিশেষ অর্থাৎ সেরা মুহূর্তের কথা শোনাতে যাচ্ছে তোমাদের। পায়েল বলে উঠল, আর কত শোনাবি সে বিশেষ কাহিনী?
গলা ঝেড়ে অন্তু বলে উঠল, তুলিও আমরিন তো শোনেনি, আমি ওদের শোনাবো। পুরো বন্ধুমহলের কাছে তুই আমার ইজ্জতের রফাদফা করেছিস, কিন্তু তুই যে কত খারাপ সেটা শোনাতে হবে না। চোখ কটমট করে তাকালো পায়েল। নিবিড়, সাগর ও রিমি কানে হেডফোন গুছে নিল। দুজনের চোখে ঝগড়া শুরু হয়ে যাবে এখন। অন্তু পায়েলের চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। শোনো আমরিন, গত মাসের কথা। ইহা খুবই এক লজ্জাকর পরিস্থিতি ছিল। সকাল সকাল মা বলল, অন্তু আজ কিন্তু পাত্রী দেখতে যাবে, তাড়াতাড়ি উঠ। অবশ্যই তখন 12টা বাজে, তবুও তো আমার জন্য সকাল ছিল। মায়ের টানা হ্যাঁচড়ায় কোনো রকমে রেডি হয়ে গেলাম। পাত্রী দেখতে ইচ্ছে না সত্ত্বেও পাত্রী দেখতে সেই ছিল। পুরো পাগল করার রূপ তাহার। বয়স হয়ে গেছে 27। এমন সুন্দর বউ পাইলে বুড়ো থেকে আমি হয়ে যাবো 17 বছরের যুবক। আহা, মনে মনে তো আমার লাড্ডু ফুটিতেছিল। তখন আমাকে আলাদা কথা কইতে দিল। তখন আমি তো মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকাইয়াছিলাম। প্রেমের বাসায় মুগ্ধকর বলা যায়। পাত্রী আমাকে একটু কাছে মুখ আনতে আমি তো শেষ। মেয়ে এত অ্যাডভান্স। নিজের মুখটা এগিয়ে নিয়ে মেয়ে ফিসফিস করে বলে উঠল, বুইড়া দাদা, আপনার অফিস খোলা? নেক্সট টাইম অফিসে বন্ধ করে পাত্রী দেখতে আসবেন। অন্তুর কথা শুনে পিক করে হেসে দিল সবাই। তাল মিলিয়ে হাসতে লাগলো অন্তু। হাসতে হাসতে বলল, সে মেয়েটা আর কেউ না, আমাদের পায়েল ম্যাডাম ছিল। এই মেয়ের চোখে যে এত খারাপ, এটা সেই দিনই বুঝতে পেরেছি। তোর মতো হারামি পোলার কাছে যে আমি বিয়ে বসছি, এটাই অনেক। তুই তো এখনো শর্ট প্যান্ট পরে বাইরে চলে যাস। লোকে দেখলে দোষ নেই, আর আমি সত্যি বললে দোষ। হাজব্যান্ডকে তুই করে বলছিস? ক্লাসমেটে বিয়ে করে কপালটাই পড়লো আমার। গুন্ডি মেয়ে একটা। ওদের কথা শুনে তুলি হাসতে হাসতে ডলে পড়লো আদ্রের উপর। কি লাগাম ছাড়া কথাবার্তা। তুলির ফেটে হাসি আসছে। চোখ রাঙিয়ে তাকালো আদ্র। সাথে সাথে গায়েব হয়ে গেল তুলির হাসিটা। তুলির কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে দুষ্ট স্বরে আদ্র বলল, ওন্না সরে গিয়ে তোমার ওই জায়গায় তিলটা দেখা যাচ্ছে তুলা। ওন্না সামনে রাখো। ড্রেসটা একটু বেশি ঢিলে, যখন তখন হেলে পড়ো না। পিলে চমকে উঠল তুলি। আদ্রর মুখে এত ভয়ঙ্কর এক বাক্য শুনে চুপসে গেল তুলি। ওন্না পেঁচিয়ে দূরে সরে বসলো আদ্রর থেকে। কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে বাক্যটা, ছি, আদ্রর নজরটা এত খারাপ। কথাটা মনে মনে থেকে কিশোরী তুলি আদ্রর সাথে কিছুটা ঘেসে বসলো। চোখ ছোট ছোট করে তাকালো আদ্র। তুলি পিস করে বলল, ছি, আপনার নজর এত খারাপ? আমি আগে শুনেছি ডাক্তাররা রুচু হয়, আপনি তার প্রমাণ আদ্র ভাই। চোখ কপালে তুলে আদ্র চাপা স্বরে বলল, আমি কি তোমায় কামড় দিয়েছি নাকি চুমু খেয়েছি? অথবা এটাও বলতে পারো, বিয়ের আগে তোমার সাথে ফুলসজ্জা করেছি। আদ্র লাগামহীন কথা তুলির রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগিয়ে দিল। দমে গেল তুলি। আদ্র যে কত বড় অসভ্য বেহায়া লোক বুঝে গেছে তার দূরত্ব রেখে। বসতে নিলে সবার অগোচরে তুলিকে নিজের কাছে টেনে নিলে গলায় কামড় বসিয়ে দিল আদ্র। তুলি লজ্জায় চুপ হয়ে গেল। চোখ বড় বড় করে আদ্রার দিকে তাকিয়ে রইল। লাইটগুলো নিভিয়ে দিয়েছে কিছু সময় আগে। বাইরে চাঁদের আলো। আদ্রর চেহারাটা স্পষ্ট। তুলি যেন আর নিজের মাঝে নেই। কি করলো এটা আদ্র? এক হার্ট অ্যাটাক হলে তার দায় কি আদ্র নেবে? অপলক চোখে তাকিয়ে থেকে তুলির হাতটা চেপে ধরে আবারও আদ্র মুখ ডুবালো তুলির গলায়। ছোট্ট একটা চুমু খেয়ে সরে এলো অতি অন্তপনে। বন্ধ চোখ দুটো দপ করে মেললো আদ্রর। জ্যাকেটটা খামচে তুললো তুলে। ছলছল চোখ নিয়ে শুকিয়ে যাওয়া গলায় প্রশ্ন করলো, কি করলেন এটা আদ্র? মুখের হাসি রেখাটা দীর্ঘ করে আদ্র একটু নত হয়ে জবাব দিল, অসভ্য বলার জন্য পারফেক্ট কারণ খুঁজে দিয়েছি। কম্পনরত হৃৎপিণ্ড নিয়ে গোড় লাগা কণ্ঠে তুলি বলে উঠল, সত্যি আপনি অনেক অসভ্য আদ্র, শুধু তোমার জন্য। মুচকি হেসে বলল আদ্র। তুলি ডুবে গেল আদ্রর নেশায়। তার অযাচিত মন বলে উঠল, কোথায় ছিলে এতদিন? এত আবেগ, এত মাদকতা, এত মোহনীয় প্রেমময় দৃষ্টি। নিজেকে সামনে রাখা যে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। আজ যে তুলি আদ্রর এক অন্যরকম রূপের সাথে পরিচিত হলো, সেই রূপের প্রেক্ষাপটে বিবেচনা করে আদ্রকে অসভ্য খেতাব দেওয়া যায়। আদ্রর জ্যাকেটে আর একটু শক্ত করে খামচে তুলল তুলি। সবার দিকে এক নজর তাকিয়ে আদ্র নিচু গলায় বলল, জ্যাকেটটা ছিঁড়ে ফেলবে নাকি তুলা? রানী, এভাবে ধরে রাখলে অসহ্যের সীমা যে অতিক্রম হয়ে যাবে, হৃৎপিণ্ড যে প্রলয় হবে। ক্ষতবিক্ষত হৃদয়ে দায় কে নেবে? তুমি নিবে? তুলির দৃষ্টি এখনো আদ্রর চোখে। আদ্র সারা মুখ চোখ বুলাতে দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো হৃৎপিণ্ড। আদ্র আকস্মিক হামলাতে তুলে জমে বরফ হয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে অসাড় হয়ে পড়লো। আচমকা আদ্রর বুকে মুখ লুকালো সে। হকচকিয়ে গেল আদ্র। থমকে গেল মুহূর্তের জন্য। পিঠে থাকা গাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? আমার হার্টের চিকিৎসা করে দেন ডাক্তার মহাশয়। আদ্রর মুখে ঘুষে নিজের অজান্তে কথাটা বলে উঠল তুলি। বুকে ঝড় শুরু হলো আদ্র। নিজের এত সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে নিল তুলিকে। মাথায় আদ্রর স্পর্শ পেতে রাজ্যের ঘুম বর করলো তুলি। দু চোখে ভালোবাসা মানুষকে বুকে নেওয়ার মধ্যে
সাধ্য কয়জন হয়? তুলি হয়েছে সেই সুযোগ অজান্তে। আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরে। ছোট্ট তুলি তার মনে দহন সৃষ্টি করেছে। এত বছরের জীবনে মনের দিক থেকে কঠোর হওয়া আদ্রকে বাধ্য করতে কোমল হওয়া। 17 বছরের কিশোরী কন্যা 27 বছরের যুবককে এলোমেলো করে দিচ্ছে, প্রতি মুহূর্তে অস্বাভাবিক করে তুলছে। তা যদি মেয়েটা বুঝতে পারতো তবে হয়তো লজ্জায় লুকিয়ে যেত বারবার। আজকে চাঁদটা খুবই নজরকাড়া। চাঁদের জলজলে আলো সবকিছুই স্পষ্ট। চোখে চশমা দিয়ে বাহিরের দৃশ্য অবলোকন করেছে আমরিন। একবার যদি সম্মুখে দৃষ্টিপাত করতো তবে চোখ বাঁধা পড়তো কারা চোখের মায়া। সবাই বেগরে ঘুমালো, গুমনে আদ্র, নিবিড় ও আমরিনের চোখে। আদ্র ব্যস্ততার বুকে ঘুমিয়ে থাকা মেয়েটাকে সামনে রাখতে নিবিড়িত চাঁদের জলজলে আলোয় আমরিনের মায়া জড়াচ্ছে শতবার। 2 বছর ধরে ভালোবেসে আমরিনকে, হাঁটুর বয়সী মেয়েকে মনের কথা বলতে গেলেও বুকে কাঁপে তার। বলবেও কি বলবে না বলা হয়নি কোনোদিন। হঠাৎ আমরিনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখে বুকটা ধুপ করে উঠল নিবিড়ের। দৃষ্টি সরিয়ে নিল সে। পাশের সিটে তাকাতে দেখতে পেল আদ্রর বুকে ঘুমন্ত তুলিকে। জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল নিবিড়। যেদিকে তাকায় সেদিকে সর্বনাশ। এখন তো তার মনে হচ্ছে প্রেয়সীর মাঝে হারিয়ে যাওয়া সর্বনাশটা বড্ড শ্রেয়। এক চিলতে হাসি আর অসম্ভব ভালো লাগা নিয়ে আমরিনকে আর চোখে নিবিড়ের দিকে চাইল। মনে মনে বলে উঠল, এতটাও বোকা আমি নয় নিবিড় ভাই। ডুবে ডুবে যে জল খাচ্ছেন তা দিব্যি টের পাচ্ছি। ফোনটা বেজে উঠল আদ্রর। পিন পিন নীরবতা। ফোন বাজার ঝংকার শব্দে অনেকটা কেঁপে উঠল। আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। এক হাত তুলি পিঠ থেকে উঠিয়ে কোনো রকমে ফোনটা পকেট থেকে বের করলো আদ্র। স্ক্রিনে চাইতে মেজাজ খারাপ হয়ে গেল তার। ইচ্ছে করলো মোবাইলটা জানালা দিয়ে ফেলে দিতে। গম্ভীর স্বরে হ্যালো বলতে কিছু একটা শুনে মেজাজ চড়া হয়ে গেল আদ্র। চড়া শক্ত করে ধীর কণ্ঠে বলে উঠল, সবকিছু একটা লিমিটেশন আছে। নিজের সীমাবদ্ধতায় থাকো, নয়তো আমার চেয়েও খারাপ তোমার জন্য কেউ হবে না। আগে অধিকার পাওয়ার যোগ্যতা রাখো, তারপর না হয় হস্তক্ষেপ করো।